হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 9 এর ফার্স্ট টপিক, যেটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন রোম্যান্টিক লিটারেচার। দেখো, ফ্রেঞ্চ রিভলিউশন যখন হয়েছিল তার একটা ইম্প্যাক্ট কিন্তু আর কি সাহিত্যে পড়েছিল, এবং সেটা হচ্ছে রোম্যান্টিক লিটারেচারকে অনেক বেশি কিন্তু ইনফ্লুয়েন্সড করেছিল। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো যে ফ্রেঞ্চ রিভলিউশনের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং এর ইম্প্যাক্টটা কি কি ছিল। দেখো, কি বলেছে, ইভলিউশন অফ রোম্যান্টিক রেসপন্স। দেখো, ফার্স্টে কি আছে, ইনিশিয়াল ইউফোরিয়া। তো এখানে একদম শুরু থেকে আমরা জানবো। যেমন দেখো, এখানে কিছু আর্লি পোয়েটসদের নাম মেনশন রয়েছে, যার মধ্যে রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যার মধ্যে রয়েছে স্যামুয়েল টেইলর কোলরিজ, আর রয়েছে উইলিয়াম ব্লেক। Early poets celebrated the fall of the Bastille as the dawn of universal freedom and human equality. দেখো, বাস্তিল যে দুর্গ ছিল, সেই বাস্তিল দুর্গের পতনটা বা ফল অফ বাস্তিল, এটা কিন্তু মানে শুধুমাত্র মানে এটাকে পোয়েটরা, সেই সময়কার মানে আর্লি পোয়েটরা হচ্ছে এটাকে একটা নতুন একটা হচ্ছে যুগ বা নতুন একটা কিছু শুরুর কিন্তু সিম্বল বলে মনে করেছিল। তারা হচ্ছে এই বাস্তিল দুর্গের যে ফল, সেটাকে ইউনিভার্সাল ফ্রিডম এবং হিউম্যান ইকুয়ালিটি, ঠিক আছে, যেখানে মানুষ হচ্ছে স্বাধীনতা পাবে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে হচ্ছে ইকুয়ালিটি, মানে মানুষের যে যে সমতা বজায় রাখা, প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিটা মানুষকে ইকুয়ালি ট্রিট করা, এই ব্যাপারটার কিন্তু সিম্বল ছিল হচ্ছে ফল অফ দ্য বাস্তিল। ঠিক আছে, যেটা মনে করতে হচ্ছে ওই ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, ব্লেক এরা। এবার দেখো, এটা হচ্ছে 1789 থেকে 1792। আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলছি। এবার আমরা দেখবো 1793 থেকে 1799-এ দ্য রেইন অফ টেরর, মাউন্টিং ভায়োলেন্স অ্যান্ড নেপোলিয়ানস রাইজ কজড ডিলিউশনমেন্ট, romantics turned inward towards psychological renewal and nature. দেখো, এই যে মাউন্টিং ভায়োলেন্স এবং নেপোলিয়নের যে রাইজিংটা, এটা কিন্তু একটা ডিসইলিউশনমেন্ট আর কি তৈরি করেছিল। ঠিক আছে, এবং রোম্যান্টিক্স যে ব্যাপারটা ছিল, সেটা হচ্ছে মানুষের মধ্যে কিন্তু একটা মানে রোম্যান্টিসিজম ব্যাপারটা একটা সাইকোলজিক্যাল ভাবে কিন্তু মানুষের সাথে আর কি অ্যাটাচড হয়ে পড়ে। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড জেনারেশন আমরা কি দেখবো। তো ফার্স্টে আমরা তো দেখলাম যে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, এদের মধ্যে এরা যেরকম নেচার নিয়ে, তারপর হচ্ছে মানে হিউম্যান রোম্যান্টিসিজম, সাইকোলজিক্যাল রিনিউয়াল, এগুলো নিয়ে লিখতো। এবার সেকেন্ড জেনারেশন, আমরা পরবর্তী যে জেনারেশনের পোয়েটরা আছে ওদেরকে দেখবো। এদের মধ্যে রয়েছে হচ্ছে শেলি, বায়রন, কিটস। Inherited revolutionary ideals, defying tyranny through the iconic Byronic hero. তো তারা ওই যখন রিভলিউশনটা হচ্ছিল, সেই সময়কার যে আইডিয়ালস গুলো, তারা কিন্তু সেটাকে তাদের লেখার মধ্যে আইকনিক্যাল ভাবে, তারা হচ্ছে ভীষণ আইকনিক ওয়েতে কিন্তু প্রেজেন্ট করতে শুরু করে। ঠিক আছে, দেখবে জেনারেশন যত এগোয় তত কিন্তু তাদের মধ্যে এই মডার্নাইজেশনের ব্যাপারটা চলে আসে। তারা পুরোনো জিনিসকে আরো সুন্দর করে মডিফাই করে রিপ্রেজেন্ট করতে শুরু করে। তো এটা হচ্ছে আর্লি, আমরা দেখবো যে আর্লি পোয়েটদের মধ্যে, এটা হচ্ছে ইয়াং পোয়েটদের মধ্যে। এবার দেখো কি বলেছে, আর র্যাডিক্যাল প্যারাডিম শিফট। এবার আমরা দেখব যে কি করে হচ্ছে ওই যে রোম্যান্টিসিজম ব্যাপারটা কিভাবে আর কি আসে। আচ্ছা, ডেমোক্রেটাইজেশন অফ ডিকশন কি বলেছে, ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালেডস abandon elite poetic rules for the language of ordinary people. দেখো, ওয়ার্ডসওয়ার্থ যে তার যে সমসাময়িক একজন পোয়েট ছিল কোলরিজ, তার সাথে মিলে শুরু করেছে লিরিক্যাল ব্যালেড, তাই না? তো এই লিরিক্যাল ব্যালেডটা কি হচ্ছে, এলিট যে পোয়েটিক রুলস, ঠিক আছে, মানে মানে এলিট শুধুমাত্র তখন ছিল কি, লিরিক্যাল ব্যালেড আসার আগে শুধুমাত্র এলিট ক্লাসরাই কিন্তু এই পোয়েটিক রুলস, পোয়েটিক স্টাইল এগুলোকে নিয়ে আর কি ইন্টারেস্টেড ছিল বা এগুলো বুঝতো। তো ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালেড আসার পরে কিন্তু অর্ডিনারি মানুষরাও
মানে পোয়েটিক ল্যাঙ্গুয়েজ বা পোয়েটিক ডিকশনগুলো বুঝতে শুরু করে, যে জন্যই অ্যাকচুয়ালি এটাই ছিল মেন পারপাস লিরিক্যাল ব্যালেড তৈরি করার, যাতে শুধুমাত্র এলিট ক্লাস না, অর্ডিনারি পিপলও যেন পোয়েটিক ডিকশন, পোয়েটিক স্টাইলগুলোকে বুঝতে পারে। ঠিক আছে, আচ্ছা, ইন্ডিভিজুয়াল লিবার্টি, আর্ট শিফটেড ফোকাস ফ্রম সোসাইটাল ডিউটি টু দ্য অটোনোমাস সিকার, রেবেল অ্যান্ড ভিশনারি, এটা রিপিট হয়ে গেছে, ভিশনারি আর্টিস্ট। ঠিক আছে, যেখানে মানে শুরুর দিকে যে আমরা যদি ক্লাসিক্যাল থিমগুলো দেখি, এই রোম্যান্টিক এজের আগে ক্লাসিক্যাল থিমগুলো ছিল যে সোসাইটির বিষয়গুলোকে তুলে ধরতো, যেরকম সোসাইটিতে কিভাবে নিজেকে প্রেজেন্টেবল রাখবো, নিজেকে দেখানো, গভর্নমেন্ট, পলিটিক্স, ঠিক আছে, সোশ্যাল স্টেটাস গুলো নিয়ে কিন্তু লেখা হতো। কিন্তু সেখান থেকে মানে একজন অটোনমাস, একজন সিকার, মানে একজন ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির তার যে ইচ্ছা বা তার যে পয়েন্ট অফ ভিউ, তার ইমোশন, সেগুলোর উপরে কিন্তু বেশি করে জোর দেওয়া হয়। নেক্সট কি হয়, দ্য সাবলাইম অ্যান্ড গথিক হরর। ঠিক আছে, political upheaval birthed an aesthetic of awe and terror, inspiring works like Mary Shelley's Frankenstein. দেখো, এই যে ওই রিভলিউশনের সময় যে একটা হরর বা একটা টেরর, যেটা হচ্ছে একটা আতঙ্ক আর কি মানুষের মধ্যে ছড়িয়ে গেছিল, বা এরকম হয়েছিল যে মানে সেই আতঙ্কটা মানুষ কিন্তু পরবর্তীকালে তাদের ট্রমার মতো কাজ করেছিল, সেখান থেকে ইন্সপায়ার হয়ে নতুন একটা কিন্তু হচ্ছে ফর্ম আসে, নতুন একটা প্যাটার্ন আসে, যার নাম হচ্ছে গথিক, যেটার মেন বিষয়টাই হচ্ছে যেখানে টেরর থাকবে, যেখানে হরর আর কি ব্যাপারটা থাকবে। যেরকম ম্যারি শেলির লেখা ফ্র্যাঙ্কেনস্টাইন, যেখানে দেখানো হয়েছে যে মানে কি বলতে, যে বিজ্ঞান কতটা ভয়ঙ্কর হতে পারে, মানে ওটা কোনোরকমভাবে প্রেজেন্ট করেছে। মেন এই ফ্র্যাঙ্কেনস্টাইন যে স্টোরিটা আছে, এটার মেন পারপাসটাই হচ্ছে মানে টেরর বা হরর এরকম আর কি ক্রিয়েট করা। লাস্ট কি বলেছে, রি এনভিশনিং নেচার, replace the mechanical clockwork universe with a living sublime force mirroring human emotion। দেখো, এই পার্থিব জগতে মানুষ কি হয়, অনেক সময় মানুষকে প্রচন্ড দৌড়তে হয়, তাই না? মানুষকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, মানুষকে সময়ানুবর্তী হতে হয়, তাকে মানে সমস্ত কাজ একদম মানে পার্টিকুলার একদম টাইমে টাইমে কমপ্লিট করতে হয়। তো এখানে মানুষের জীবনযাত্রা একটা একঘেয়েমি চলে আসে, সেখান থেকে বেরিয়ে মানুষকে তার নিজের যে ইমোশনটা, কখনো কখনো কি হয়, মানুষ প্রফেশনাল লাইফে এত বেশি ব্যস্ত হয়ে যায় যে ব্যক্তিগত জীবনে তাকানোর আর কি সময় বা ফুরসত পায় না। সেক্ষেত্রে এই মানুষ যেরকম দেখো যে আমরা কি হয় যে যখন আমরা প্রচন্ড পরিমাণে ধরো খুব টায়ার্ড হচ্ছি, একঘেয়েমি চলেছে, তখন আমরা হচ্ছে ঘুরতে যাই, বিশেষ করে আমরা নেচারের সান্নিধ্য পেতে খুব পছন্দ করি, তাই না? তো এখানে মানে নেচারকে এখানে কিন্তু একটা খুব সুন্দরভাবে পোর্ট্রে বা প্রেজেন্ট করা হয়েছে, যেখানে মানুষ তার এই একঘেয়েমি জীবন থেকে হচ্ছে মুক্তি পেতে বা একঘেয়েমি জীবন থেকে একটু বেরিয়ে আসতে নেচারটাকে কিন্তু বেছে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা দেখব যে নিও ক্লাসিক্যাল আর রোম্যান্টিক এরা এই দুটোর মানে এই দুটোতে কি কি আমরা দেখবো। দেখো, নিও ক্লাসিসিজম তোমরা পড়েছো, এবার তার পাশাপাশি মানে তার পরেরই কিন্তু এজ হচ্ছে রোম্যান্টিক এরা। এই যে একটা শিফটিং হচ্ছে, তো এই শিফটিং এর মধ্যে কি কি আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। দেখো, মেন হচ্ছে যেটা কোর প্রিন্সিপাল যেটা ছিল নিও ক্লাসিক্যাল এজে, সেটা হচ্ছে রিজন, অর্ডার, রিস্ট্রেন্ট অ্যান্ড ক্লাসিক্যাল রিডকুমেন্ট। ঠিক আছে, আর রোম্যান্টিক ট্রান্সফরমেশনে বা রোম্যান্টিক এরাতে কিন্তু ওই রিজন, অর্ডার ওগুলোর বাদ দিয়ে, লজিক এগুলোর বাদ দিয়ে ইমোশন, ইনটিউশন, প্যাশন এবং পার্সোনাল লিবার্টির উপরে বেশি করে ফোকাস করা শুরু হয়। ঠিক আছে, মেন থিম কিন্তু এটাই ছিল। তারপর দেখো, নিও ক্লাসিসিজমে কি হয়েছিল, সোশ্যাল ক্লাস আর সোশ্যাল ডিউটি এই দুটোর ওপরেই কিন্তু আর কি মেন সাবজেক্টটা ফোকাস করতো। আর রোম্যান্টিক ইয়েতে মানে কোনো একজন পার্টিকুলার হিরো তার নিজের একাকিত্ব থেকে বেরিয়ে আসার চেষ্টা, একাকিত্বে সে হচ্ছে কোন কোন জিনিসটা পেতে চাইছে, মানে এখানে কোনো একজন ব্যক্তির তার বিষয়, তার ইমোশন বা তার হচ্ছে যেটা থটস, তার ভাবনা চিন্তা, সেগুলোর উপরে বেশি ফোকাস করা হয়েছিল। আচ্ছা, নিও ক্লাসিক্যালেও কিন্তু হচ্ছে নেচারকে আর কি দেখানো হতো, কিন্তু এখানে নেচারকে খুব কম। এখানে দেখো কোন বিষয়ের উপর ফোকাস করা হয়েছিল,
অ্যান্ড অর্ডারলি ইঞ্জিনিয়ার্ড ক্লকওয়ার্ক মেকানিজম, ঠিক আছে। আর এখানে নেচারকে একটা ডিভাইন ফোর্স হিসেবে দেখানো হচ্ছে রোম্যান্টিক এরাতে, যেখানে কোথাও গিয়ে সেই ফোর্স মানুষের সাথে হচ্ছে মানে টক্কর দেওয়ার কাজ করে, বা এরকম বলছে যে নেচারের সাথে সেই ডিভাইন ফোর্স, মানে রোম্যান্টিক এরাতে নেচারকে বলা হয়েছে একটা ডিভাইন ফোর্স। তো এই ডিভাইন ফোর্সের সাথে মানুষের একটা সোল টু সোল কানেকশন রয়েছে, সেটা কিন্তু রোম্যান্টিক এরাতে বলা হয়েছে, ঠিক আছে। এবার দেখো সাবজেক্ট ম্যাটার কি কি আছে। অ্যারিস্টোক্রেটিক লাইফ, মানে সবসময় এলিট ক্লাস, এলিট লাইফকে দেখানো হতো। ফর্মাল, স্যাটায়ার, ক্লাসিক্যাল মিথ, এগুলোই ছিল নিও ক্লাসিক্যাল সময়। আর রোম্যান্টিক সময় কি কমন পিপলদের ব্যাপারে বলা হয়, ফোক ট্র্যাডিশন, সুপার ন্যাচারাল এলিমেন্টস, এগুলো ছিল, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য নিও ক্লাসিক্যালের সাথে রোম্যান্টিক এরা, ঠিক আছে। চলো, তো এগুলোই ছিল হচ্ছে মেন আর কি ফ্রেঞ্চ রিভলিউশনের মেন ইম্প্যাক্টটা। কিভাবে দেখো এখানে তোমাদের আমি বলেও দিলাম যে হচ্ছে কিভাবে এর উপর একটা ইম্প্যাক্ট পড়েছিল। হ্যাঁ, এই সময় হচ্ছে পোয়েটিক ডিকশনগুলো মানুষ জানতে শেখে। ইন্ডিভিজুয়াল লিবার্টি, যেহেতু রিভলিউশনে কি হয় যে প্রত্যেকে লিবার্টি চায়, ফ্রিডম চায়, জাস্টিস চায়, ইকুয়ালিটি চায়, তো সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু পড়েছিল লিটারেচারের উপরে। তারপরে এই যে সেই সময়কার যে ভয়, টেরর, ট্রমা, সেখান থেকে তৈরি হয়েছে গথিক লিটারেচার। এবং নেচারকে কিন্তু যেখানে একটা মানে ইউনিভার্সাল বস্তু হিসেবে দেখাতো, এখানে নেচার হচ্ছে কি মানুষের একটা মানে অবসর নেওয়ার একটা জায়গা, মানুষের একটা রিলিফ নেওয়ার জায়গা হচ্ছে নেচার, ঠিক আছে। তো এগুলো ছিল হচ্ছে মেন ইম্প্যাক্ট গুলো। আচ্ছা চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসে। তোমাদের কিন্তু খুব শীঘ্রই আমি অনলাইন ক্লাসও নেওয়া শুরু করব, তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও, কারণ তোমাদের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এখানে আমাদের কোর্স ফিও কিন্তু দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।